আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এটা আমার বিজ্ঞানের অষ্টম শ্রেণীর 2025 সালের প্রথম ক্লাস। তো আমি ইংলিশ বই নিয়ে অনেক ক্লাস আপলোড করেছি, তো তোমরা চাইলে সেগুলো আমার আইডিতে যেয়ে দেখে আসতে পারো। তো এখন শুরু করা যাক। আমরা যদি দেখি, এখানে দেওয়া আছে 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। তো 2024 সালে আরেকটা বই দেওয়া হয়েছিল, এখন 2025 সালের জন্য নতুন একটি বই দেওয়া হয়েছে। তো চলো শুরু করা যাক। তো আমরা সূচিপত্রে যদি খেয়াল করি, দেওয়া আছে প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস 1 থেকে 12 পৃষ্ঠা। তো আমাদের প্রথম অধ্যায়ের নাম আমরা যদি জানি তাহলে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। অনেক স্কুলে এখনো বই দিয়ে পারেনি, তো চলো আমরা পিডিএফ আকারে এই ক্লাসগুলো করি। প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে। তো আমাদের পৃথিবীতে কি অনেক প্রাণী বাস করে, যেটা আমরা জানি। এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল। আমাদের কিন্তু সব প্রাণী একই রকম দেখতে হয় না, কিছু কিছু প্রাণী আবার আলাদাও হয়। কিছু কিছু না, বলতে গেলে একটা প্রজাতি আরেকটা প্রজাতি কিন্তু আলাদা হয়। যেমন এটা হলো টিকটিকি তেলাপোকা, আর এটা হলো অ্যামিবা। তো এগুলো কিন্তু আলাদা আলাদা দেখতে। এই বৈচিত্র্যময় প্রাণীকুলে রয়েছে আণুবীক্ষণিক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি। প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর। ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থান প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকম হয়। বিশাল এই প্রাণী জগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য। সহজে সুশৃঙ্খল বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন, আর এই বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। তো আমাদের এতটুকু লিখে দিতে হবে, সহজে শৃঙ্খলাভাবে বিশাল প্রাণী জগৎ জানার জন্য এর বিস্তরকরণ প্রয়োজন, আর এই বিন্যস্ত করার পদ্ধতিকে কি বলে? শ্রেণীবিন্যাস। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, শ্রেণীবিন্যাস কাকে বলে? শ্রেণীবিন্যাস প্রাণী জগৎকে জানার পর সহজ করে দিয়েছে। তো এই অধ্যায় শেষে আমরা অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারবো, মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারবো, জীবজগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো এই অধ্যায় শেষে। তো আমরা পাঠ 1-এ দেখতে পাচ্ছি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস দেওয়া আছে। তো ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল কিংডম। তোমরা তোমাদের চারপাশে ছোট বড় নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও। তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণী জগৎ সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখে আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। তোমার দেখা প্রাণীগুলো দেখতে কি একই রকম? এদের সবগুলোরই কি মেরুদণ্ড আছে? এরা সবাই কি একই পরিবেশে বাস করে? এরা সবাই কি একই রকম খাবার খায়? এরা কি একইভাবে চলাফেরা করে? তো এর উত্তর কিন্তু হবে না, কারণ আমাদের এখানে কিন্তু আগেই বলা হয়েছে আমাদের সব প্রাণীগুলো কিন্তু দেখতে একরকম হয় না, নানা রকম মিল ও অমিল দেখা যায়। তো এখানে আমাদের উত্তর কিন্তু না হবে। এবার তুমি নিচের উত্তরগুলোর সাথে তোমার চিন্তাকে মিলিয়ে নাও। আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলোকে দেখি তার সবগুলো দেখতে একরকম হয় না। এদের দেহের আকৃতি, গঠন ও অন্যান্য জৈবিক কার্যক্রমের প্রকৃতিও ভিন্ন। এদের কোনোটির মেরুদণ্ড আছে, আবার কোনোটির মেরুদণ্ড নেই। এদের কোনোটি মাটিতে, কোনোটি পানিতে, কোনোটি গাছে বসবাস করে। যেমন এখানে মাটিতে যেমন অনেক কিছুই কিন্তু আমাদের মাটিতে চলাফেরা করে, যেমন বাঘ, ভালুক, এগুলো মাটিতে চলাফেরা করে। কোনোটি পানিতে, যেমন মাছ কিন্তু পানিতে চলাফেরা করে। কোনোটি গাছে, যেমন বানর থেকে শুরু করে বিভিন্ন পাখি কিন্তু গাছে বসবাস করে, এটা বলা হয়েছে। এদের খাদ্য বিভিন্ন প্রকারের হয়। এদের খাদ্য কিন্তু একই হয় না। এরা বিভিন্ন অঙ্গ, সিলিয়া, পা, উপাঙ্গ ইত্যাদি দিয়ে চলাফেরা করে। আবার কোনোটি চলন শক্তি নেই। কিছু কিন্তু হাঁটতে পারে, কিছু আবার হাঁটতে পারে না, এরকম। পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণী শাখা আমাদের সঠিক জানা নেই। আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে। 15 লক্ষ প্রজাতি কিন্তু কি আমাদের শনাক্ত করা সম্ভব হয়েছে, এবং আরও কিন্তু অনেক বিশাল একটা জগৎ আমরা কিন্তু আমাদের জানা নেই। তো তারপর কি আছে? বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস।
শ্রেণীবিন্যাসের মাধ্যমে কি আমরা এই যে আমাদের বিশাল যে পৃথিবীর বিপুল সংখ্যক প্রাণীর গঠন আকৃতি কিন্তু জানা কিন্তু সহজ হয়েছে এই শ্রেণীবিন্যাসের কারণে। তো তারপরে কি আছে, প্রাণী দেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর, এখানে আবার আরেক পৃষ্ঠায় চলে যাচ্ছে, মধ্যে মিল অমিল সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। তো মিল ও অমিলের উপর ভিত্তি করে কি শ্রেণীবিন্যাসগুলো করা হয়। এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়, কিন্তু বিভিন্ন কিন্তু বৈশিষ্ট্য আছে, এক একটা প্রাণীর এক এক রকম বৈশিষ্ট্য আছে, এই জন্য বিভিন্ন স্তরে সাজানো হয়। জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাস কি, জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার যে পদ্ধতি তাকে কিন্তু শ্রেণীবিন্যাস বলে। প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, এর নাম শ্রেণীবিন্যাসবিদ্যা। তো আবার শ্রেণীবিন্যাস বিদ্যাও কিন্তু আছে, এই যে যেমন দেখি এখানে একটু পজ করি, কারেক্টরে আমরা একটু কালার চেঞ্জ করি যাতে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আবার আমরা একটু দেখি, তো আমাদের কিন্তু এখানে প্রাণী জগৎ সম্পর্কে বলা হয়েছে যেহেতু, সেহেতু কিন্তু আমরা প্রাণী জগতের যে বিভিন্ন ধরনের ধাপ আছে সেগুলো সম্পর্কে কিন্তু জানতে পারবো এই অধ্যায়ে, যেটা কিন্তু আমাদের জন্য অনেক সহজ হবে বিভিন্ন প্রাণী শনাক্তকরণের জন্য। তো এই যে যেরকম হলো শ্রেণীবিন্যাস বিদ্যা যেটা, সেটা কিন্তু নাম টেক্সোনমি। প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। কি প্রজাতিকে কি বলা হয়েছে, সবচেয়ে নিচের ধাপ এবং একক। যেমন মানুষ, কুনো, ব্যাঙ, মানুষ কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত প্রজাতি, মানুষ, কুনো, ব্যাঙ, কবুতর ইত্যাদি এক একটি প্রজাতি। আমরা কিন্তু এক একটি প্রজাতি, মানুষ আর কুনো ব্যাঙ কিন্তু একই না, সুতরাং মানুষ এক ধরনের ক্যাটাগরির, আর কুনো ব্যাঙ এক ধরনের ক্যাটাগরির, কবুতর আরেক ধরনের ক্যাটাগরির। কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয়। এই সকল ধাপের প্রত্যেকটি যথাযথভাবে বিন্যস্ত করতে হয়। শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল, জন রে ও ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। এই শ্রেণীবিন্যাসের কিন্তু কি ইতিহাসের কার কার নাম উল্লেখযোগ্য, অ্যারিস্টটল, জন রে এবং ক্যারোলাস লিনিয়াসের নাম কিন্তু উল্লেখযোগ্য এই শ্রেণীবিন্যাসের ইতিহাসে। প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাসকে জনক বলা হয়। তো এখানে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে ক্যারোলাস লিনিয়াসকে কিসের জনক বলা হয়, তো আমরা সেখানে শ্রেণীবিন্যাস বলতে পারি। আর সে কি বিজ্ঞানী ছিল, প্রকৃতি বিজ্ঞানী। তো তারপর আছে তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পর বিশিষ্ট হয়, এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্পাইস, তো বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। বৈজ্ঞানিক নাম কিন্তু যে সে ভাষায় লেখা যায় না, কি ভাষায় লিখতে হয়, ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। এখন তুমি তোমার নিজের খাতায় নিচের ছক আঁকো এবং ছকটি পূরণ করো। এখানে কিছু প্রাণীর নাম দেওয়া আছে, তারপরে তাদের বাসস্থান, গঠন, উপকারিতা, অপকারিতা দেওয়া আছে। তো এই ছকটা অনেক সহজভাবে পূরণ করা সম্ভব, আমি একটা বলে দিচ্ছি। বানর কিন্তু বাসস্থান কি, বানরের বাসস্থান কিন্তু গাছে পাতালে। তারপরে কি গঠন, কিন্তু এদের গঠন কিছুটা মানুষের আকৃতির মতো, তাদের লেজ আছে, গায়ে পশম বিদ্যমান। উপকারিতা কিন্তু আমাদের যে গাছের যে ক্ষতিকার কীটপতঙ্গ খায়। অপকারিতা হলো ফল ফসল নষ্ট করে, এই যে তাকে অপকারিতা। আর এগুলো তোমরা পূরণ করে নেবে, এগুলো আমি মনে হলো অনেক সহজ, এজন্য আর পূরণ করে দিলাম না। তো পার্ট 2 থেকে 5 অমেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস। আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণীর অ্যানিমেলিয়া জগতের কিংডম অন্তর্ভুক্ত। তো অ্যানিমেলিয়া হলো ইংরেজি শব্দ, জগতের কিংডম। এই শ্রেণীবিন্যাসের পূর্ব প্রোটোজোয়া পর্বটি প্রোটিস্টা জগতে একটি আলাদা উপযোগিতা হিসেবে স্থান পেয়েছে। অ্যানিমেলিয়া জগতে প্রাণীদের মোট 33টি পর্ব রয়েছে, এর মধ্যে প্রজাতির
সংখ্যাধিক্যের ভিত্তিতে 9টি পর্বকে মেজর পর্ব বলা হয়। কিন্তু 33টি পর্ব পাওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে কিন্তু 9টি পর্বকে আবার মেজর বলা হয়, এটা এক ক্যাটাগরির। আবার বাকিগুলো নন মেজর পর্ব, মানে এই যে মেজর একটা ক্যাটাগরি, নন মেজর কিন্তু আরেকটা ক্যাটাগরি। এই 9 পর্বের প্রথম 8টি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী এবং শেষ পর্বের প্রাণীরা মেরুদণ্ডী। তো এটাও কিন্তু একটা ক্যাটাগরিতে বিভক্ত, কারণ 8টা যে পর্ব, 9টার থেকে যে 8টা সেটা অমেরুদণ্ডী, আর যে একটা সেটা কি মেরুদণ্ডী। তো পরের পেজে চলে যাওয়া যাক। পরে আমাদের 3 পৃষ্ঠায় কি দেওয়া আছে? 3 পৃষ্ঠায় আমাদের এক নজরে কি দেওয়া আছে? অ্যানিমেলিয়া জগতের মেজর পর্বগুলো শ্রেণীবিন্যাস। তো এগুলো আমরা পরের ভিডিওতে সলিউশন করে দেব। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।